তেসরা জুলাই 2026 বিকেল তখন 4:45। জয়পুর কোর্টের এক মহিলা লোয়ার ডিভিশন ক্লার্ক সেদিন কাজ শেষে হেঁটে হেঁটেই বাড়ি ফিরছিলেন। প্রতিদিন এইভাবেই হেঁটে হেঁটে বাড়ি ফেরেন তিনি, কিন্তু সেদিন আচমকা একটা সাদা রঙের এসইউভি গাড়ি 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটে এলো মহিলাটির দিকে। আর মহিলা কিছু বুঝে ওঠার আগেই তার শরীরটা 100 ফুট দূরে উড়ে গিয়ে আছাড় খেলো রাস্তায়। এক নিমেষের মধ্যে মাথার খুলি ফেটে গেল, শরীরের বিভিন্ন হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। 45 বছর বয়সী ওই সরকারি চাকরিজীবী মহিলা রক্তাক্ত অবস্থায় কাতরাতে কাতরাতে প্রাণ হারালেন রাস্তাতেই। আপাত দৃষ্টিতে দেখলে গোটা বিষয়টাকেই নিছকে একটা দুর্ঘটনা বলে মনে হচ্ছে, তাই তো? কারণ ভারতবর্ষে প্রায় দিনই কেউ না কেউ এমন বেপরোয়া গাড়ির বলি হন। কিন্তু না, এক্ষেত্রে বিষয়টা দুর্ঘটনা ছিল না। খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে সুপারি কিলারদের টাকা দিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছিল। কিন্তু খুন করার প্ল্যানটা কার ছিল? উত্তরটা জানলে চমকে যাবেন। ওই মহিলা আদতে এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের মা ছিলেন, যার মধ্যে পুত্র সন্তানটি বিশেষভাবে সক্ষম একজন স্কুল স্টুডেন্ট, আর কন্যা সন্তানটি 23 বছর বয়সী এক শান্ত নিষ্পাপ মুখের মেয়ে, যাকে দেখলে মনে হবে সে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় কি জানেন? এই নিষ্পাপ মুখের মেয়েটাই সরকারি চাকরি আর বাবার সম্পত্তির লোভে নিজের মাকে খুন করে ফেলেছে। নমস্কার, আমি সুজয় নীল। আপনারা এতদিন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মার্ডার মিস্ট্রি শুনেছেন, কিন্তু আজকের এই ঘটনার কথা বলতে গিয়ে আমার নিজেরই ভীষণ লজ্জা করছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের জন্ম দেয়, যে মা সারাটা জীবন নিজের সর্বস্ব উজাড় করে আমাদের আগলে রাখে, সেই মাকে নিজের হাতে খুন করতেও সামান্য দ্বিধাবোধ করছে না আমাদের এই আধুনিক প্রজন্মের ছেলে মেয়েরা। 7 লক্ষ টাকা, হ্যাঁ, নিজের মাকে খুন করার জন্য এই মেয়েটা 7 লক্ষ টাকা দিয়ে ভাড়া করেছিল সুপারি কিলারদের। আর এই খুনের ষড়যন্ত্রে সে সঙ্গী করেছিল নিজের কাকা এবং কাকার ছেলেকে। এই মুহূর্তে সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দিয়েছে জয়পুরের এই নির্মম হত্যাকাণ্ড, যেখানে নিজের জন্মদাত্রী মাকে রীতিমতো প্ল্যান করে খুন করেছে 23 বছর বয়সী এই মেয়েটা। কিন্তু ঠিক কি ঘটেছে এই কেসে? কেন মায়ের উপর এত রাগ ছিল মেয়েটার? আর কিভাবেই বা এই খুনের সঙ্গে জড়িয়ে আছে ব্ল্যাক ম্যাজিকের মতো কুসংস্কার? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই ভিডিও, মেয়ের হাতে খুন মা। জয়পুরের এয়ারপোর্ট কলোনির রবীন্দ্রনগরের বাসিন্দা ছিলেন 45 বছর বয়সী নীরজ শর্মা। এক্ষেত্রে নীরজ নাম হলেও তিনি একজন মহিলা। নীরজ দেবীর পরিবার বলতে ছিল স্বামী বিজয় কুমার শর্মা, মেয়ে আয়ুষী শর্মা এবং বিশেষভাবে সক্ষম তার ছোট ছেলে, যার নামটা আমরা ইচ্ছাকৃতভাবেই এই মুহূর্তে বলতে চাইছি না। তাই ধরে নিচ্ছি ছেলেটার নাম রাহুল। ছেলে রাহুল বিশেষভাবে সক্ষম বলে বরাবরই তাকে একটু বেশি সময় দিতেন নীরজ দেবী। এই নিয়ে আয়ুষীর একটা অভিযোগ ছিল বটে, কিন্তু সেটা মারাত্মক কিছু নয়। মানে সব বাড়িতেই এমনটা হয়ে থাকে। তাই বলা যায় স্বামী আর সন্তানদের নিয়ে বেশ সুখেই কাটছিল নীরজ দেবীর জীবন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ থেকে ঠিক 1 বছর আগে নীরজ দেবীর স্বামী বিজয় কুমার শর্মা আচমকাই মারা যান। এবার এই বিজয় কুমার শর্মা ছিলেন জয়পুর কোর্টের এলডিসি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। পরিবারের একমাত্র উপার্জন করা মানুষটা মারা যেতেই মুহূর্তের মধ্যে অনিশ্চয়তার অন্ধকার নেমে আসে গোটা শর্মা পরিবারে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার উপর নির্ভরশীল পরিবারের একজন সদস্যকে কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হয়। আর সেই নিয়ম অনুযায়ী খুব স্বাভাবিকভাবেই বিজয় কুমার শর্মার মৃত্যুর পর তার স্ত্রী নীরজ শর্মা লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরিটা পেয়ে যান। আর চাকরিটা পেতেই স্বামী হারানোর শোক বুকে দমিয়ে রেখে নিজের কাঁধে গোটা সংসারের সমস্ত দায়িত্ব তুলে নেন নীরজ দেবী। এতদিন অবধি সংসার সামলানো নীরজ দেবীর কাঁধে এবার একসঙ্গে অনেকগুলো দায়িত্ব এসে পড়ে। একদিকে নিজের বিশেষভাবে সক্ষম ছেলেকে সামলানো, আরেকদিকে সংসার সামলানো, আবার অন্যদিকে নিয়মিত অফিসে যাওয়া। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবেই শুধুমাত্র সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য গত 1 বছর ধরে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছিলেন একজন অসহায় বিধবা মা। কিন্তু নীরজ দেবী টেরও পাননি তিনি যে সন্তানদের জন্য লড়াই করছেন তাদের মধ্যে একজন গত 3 মাস ধরে তাকে খুন করার প্ল্যান করে চলেছে। কিন্তু কেন, কি কারণে নিজের মায়ের প্রতি এতটা রাগ জন্মেছিল আয়ুষীর মনে? এবার সেটাই জানার চেষ্টা করে চলুন।
বিজয় কুমার শর্মা এবং নীরজ শর্মার বড় মেয়ে আয়ুষী শর্মা। আয়ুষীর বয়স এখন মাত্র 23। নিষ্পাপ, শান্ত আর মিষ্টি মুখের এই মেয়েটাকে দেখলে আপনার একবারও মনে হবে না যে সে এমন একটা অপরাধের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। তাই বোধহয় নীরজ দেবী ও ঘুণাক্ষরেও টের পাননি আয়ুষীর এই মারণ প্ল্যানের বিষয়ে। ভাই রাহুল জন্মানোর পর থেকে আয়ুষী টের পায় তার বাবা মায়ের সমস্ত অ্যাটেনশন তার দিক থেকে রাহুলের দিকে শিফট করে গেছে। কারণ রাহুল একজন বিশেষভাবে সক্ষম মানুষ, তাই তার আলাদা একটা কেয়ারের প্রয়োজন বরাবরই ছিল। সেখান থেকেই নিজেকে বঞ্চিত অনুভব করা শুরু করে আয়ুষী। কিন্তু এই অনুভব আরও বেড়ে যায় বাবা মারা যাওয়ার পর। আয়ুষী ভেবেছিল বাবার চাকরিটা হয়তো সেই পাবে, কিন্তু শেষ মুহূর্তে মা নীরজ দেবী জানায় চাকরিটা তিনিই করবেন। আর সেখান থেকে আয়ুষীর সঙ্গে তার মায়ের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে শুরু করে। আয়ুষী নাকি বহুবার তার মাকে অনুরোধ করে বাবার চাকরিটা তার নামে করে দিতে, তাহলে নাকি তার লাইফটা সেট হয়ে যাবে। কিন্তু নীরজ দেবী সেই প্রস্তাবে রাজি হননি। উল্টে তিনি আয়ুষীকে বলেন, আমি চাকরি করলে তোমার অসুবিধাটা কোথায়? তোমার বয়স এখন অনেক কম, তুমি হায়ার স্টাডিজ করো, আরও ভালো চাকরি পাবে। আমি তো রয়েছি তোমাদের দুই ভাই বোনকে মানুষ করার জন্য। কিন্তু মায়ের কথায় আয়ুষীর মন ভেজে না। তার মনে হয় মা ইচ্ছেকৃত তাকে চাকরিটা দিল না, কারণ সে কয়েক বছর পর বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেলে তখন আর এই চাকরির টাকায় তার মা আর ভাইয়ের কোনো অধিকার থাকবে না। এদিকে বাবার মৃত্যুর পর আরও একটা জ্যাকপটের খবর পায় আয়ুষী। কি সেই জ্যাকপট? বাবার রেখে যাওয়া 10 কোটি টাকার সম্পত্তি, যেটা পুরোটাই নীরজ দেবীর নামেই করে গেছিলেন বিজয় কুমার শর্মা। আয়ুষী জানতে পারে নীরজ দেবীর কিছু একটা হয়ে গেলে আয়ুষী হবে সেই সম্পত্তির মালিক। আয়ুষী এটাও জানে যে নীরজ দেবী যদি চাকরি করতে করতে মারা যান, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী এই লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরিটাও তার নামে ট্রান্সফার্ড হয়ে যাবে। তাহলে হিসেব কি দাঁড়ালো? নীরজ দেবীর মৃত্যু ইজ ইকুয়াল টু আয়ুষীর হাতে চাকরি এবং 10 কোটি টাকার সম্পত্তি। মোটিভ ক্লিয়ার? ব্যাস, এই সহজ হিসেবটাই মাথায় গেঁথে নিল আয়ুষী। কিন্তু মা মারা যাবে কিভাবে? মায়ের তো সবে 45 বছর বয়স, শরীরে কোনো অসুখ নেই, তাই নর্মাল ডেথ পসিবল নয়। একমাত্র উপায় খুন। কিন্তু সেটা কিভাবে? ছুরি দিয়ে মারলে রক্তারক্তি, ধরা পড়ার হাই চান্স। উঁচু ছাদ থেকে ধাক্কা দিলে পুলিশের সন্দেহ। তাহলে উপায়? পেটের মেয়ে মাকে খুন করবার জন্য মাথা কাটিয়ে একটা উপায় বের করলো শেষ অবধি, হিট অ্যান্ড রান। হ্যাঁ, গাড়ি চাপা দিয়ে মাকে মারার ছক কষে ফেলল আয়ুষী। কিন্তু সেটা তো আর একার দ্বারা সম্ভব নয়। তাই আয়ুষী সিদ্ধান্ত নিল দল গঠন করার। তাহলে কারা ছিল আয়ুষীর দলে, আর কিভাবেই বা সে সুপার কিলারদের ভাড়া করলো? এইবার সেটাই জানবো। আমার বাবার 10 কোটি টাকার যে সম্পত্তি রয়েছে তার 50%, মানে 5 কোটি টাকা আমি তোমাদের দিয়ে দেব। বিনিময়ে তোমাদের আমার মাকে খুন করতে হবে। প্ল্যান আমার কাছে রেডি আছে, তোমাদের শুধু এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, আয়ুষী ঠিক এভাবেই সম্পত্তির লোভ দেখিয়ে নিজের কাকা মোহন স্বরূপ এবং কাকাতো ভাই বলরাম ওরফে রবিকে নিজের দলে টেনে নিয়েছিল। এই মোহন স্বরূপ আসলে ভরতপুরের বাসিন্দা। পুলিশ পরে তদন্তে নেমে জানতে পারে গত 5-6 মাসে বেশ কয়েকবার ভরতপুরে গিয়ে থেকে এসেছিল আয়ুষী। মাকে সে জানিয়েছিল হাওয়া বদল করতে যাচ্ছে। নীরজ দেবীও ভেবেছিলেন সদ্য বাবাকে হারানো মেয়েটা যদি কাকাদের বাড়িতে গিয়ে ভালো থাকে তাহলে থাক না, সবাই তো নিজেদেরই লোক। কিন্তু ওদিকে তখন নীরজ দেবীকে খুন করার জোরদার প্ল্যান সাজাচ্ছে আয়ুষী, মোহন স্বরূপ এবং বলরাম মিলে। আয়ুষীর কাছে সুপার কিলার ভাড়া করার টাকা ছিল না, তাই আয়ুষী কাকাকে বলে, আপাতত তুমি টাকা ইনভেস্ট করো, তারপর সম্পত্তি ভাগাভাগির সময়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। এ যেন পুরোটাই বিজনেস ডিল। আর সেই বিজনেস ডিল অনুযায়ী মোহন আর রবি মিলে যোগাযোগ করে বায়ানার সুপার কিলার হেমন্ত শর্মার সঙ্গে। 7 লাখ টাকা দাবি করে হেমন্ত। আয়ুষী তাতেই রাজি হয়ে যায়। হেমন্ত এবার আরও 4 জন সুপার কিলারকে নিয়ে একটা দল গঠন করে। এই 4 জনের নাম আকাশ শর্মা, অরবিন্দ শর্মা, মোহিত শর্মা এবং রোহিত যাদব। আয়ুষীর হিট অ্যান্ড রানের প্ল্যান বেশ পছন্দ হয় হেমন্তের। তবে হিট অ্যান্ড রানের ঘটনা ঘটাতে গেলে টার্গেটের গতিবিধি জানা প্রয়োজন। আজ থেকে প্রায় 1 মাস আগে একটা থার ভাড়া করে হেমন্তরা, আর তারপর সেই থারে চেপেই প্রায় 1 মাস ধরে নীরজ দেবীর ওপর নজরদারি চালায় তারা। সেখান থেকেই সুপার কিলার হেমন্ত এবং তার দলের লোকেরা নীরজ দেবীর একটা নির্দিষ্ট ট্রাভেল প্যাটার্ন লক্ষ্য করে। ভদ্রমহিলা প্রতিদিন ছেলেকে স্কুলে পৌঁছে তারপর সোজা জয়পুর কোর্টে যান। সেখানে সারা দিন কাজ করে বিকালবেলা হাঁটতে হাঁটতে বাড়ি ফেরেন।
মায়ের এই হেঁটে ফেরার বিষয়টাকেই তুরুপের তাস বানাতে চেয়েছিল আয়ুষী। সেই মতোই সাজানো হয় পুরো প্ল্যান। কিন্তু ঠিক কি ঘটেছিল গত ৩রা জুলাই, এবার সেটাই বলবো আপনাদের। ৩রা জুলাই সকালবেলা আর 5টা দিনের মতোই ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন নীরজ দেবী। বাড়ি থেকে বেরোনোর আগে তিনি মেয়ে আয়ুষীর দুপুরবেলা খাওয়ার জন্য রান্নাটাও করে রেখে গেছিলেন। হ্যাঁ, নীরজ দেবী জানতেও পারেননি যার জন্য তিনি রান্না করে যাচ্ছেন আজ সেই বড় মেয়ের ভাড়া করা সুপারি কিলাররাই তাকে রাস্তায় দুমড়ে মুচড়ে খুন করবে। বিশেষভাবে সক্ষম ছেলেকে স্কুলে ঢুকিয়ে নীরজ দেবী সেদিন সোজা কোর্টে পৌঁছন। সেখানে কাজকর্ম করার পর আর 5টা দিনের মতোই কোর্ট চত্বর থেকে বেরিয়ে প্রতাপনগর থানা এলাকার একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন নীরজ দেবী। এই সময় নীরজ দেবীকে কন্টিনিউয়াসলি ফলো করছিল মোহিত শর্মা। সে নীরজ দেবীর সমস্ত মুভমেন্ট কনফারেন্স কলের মাধ্যমে জানাচ্ছিল বাদবাকিদের। রোহিত যাদব একটা বাইকে করে নীরজ দেবীর সামনে সামনে এগোচ্ছিল। অন্যদিকে তখন ভাড়া করা স্করপিও এসইউভি গাড়িতে চালকের আসনে বসেছিল আকাশ শর্মা এবং তার পাশের আসনে বসেছিল অরবিন্দ শর্মা। জানলে অবাক হবেন, এদের কারো বয়সই 23 পার করেনি। এরা কেউ 21, কেউ 22, আবার মূল মাথা হেমন্ত শর্মার বয়স মাত্র 20। যাই হোক, আসল ঘটনায় ফিরি। সেদিন নীরজ দেবী যখন হাঁটতে হাঁটতে প্রতাপনগর এলাকায় পৌঁছলেন তখনই মোহিত সবাইকে জানালো এখনই সঠিক সময় নীরজকে মারার। ব্যাস, সঙ্গে সঙ্গে গাড়ির চাবি ঘুরিয়ে অ্যাক্সিলারেটরে পা দিল আকাশ। গাড়ির গতি যত বাড়ল ততই কমে এলো নীরজ দেবীর আয়ু। খানিকক্ষণের মধ্যেই 130 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ওই সাদা রঙের স্করপিও এসইউভি গাড়িটা এসে ধাক্কা মারল নীরজ দেবীকে। দূরের সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এক প্রকার প্রায় উড়ে গিয়ে 100 ফুট দূরে রাস্তায় আছাড় খেলেন নীরজ দেবী। সঙ্গে সঙ্গে প্রাণ হারালেন তিনি। আকাশ আর অরবিন্দ ওই এসইউভি গাড়িটা চেপে চৌপাটি অবধি গিয়ে সেখানেই গাড়িটা ফেলে রেখে একটা বাইক নিয়ে সেওয়ারের দিকে পালালো। মোহিত আর রোহিত নারায়ণ সার্কেল থেকে বাস নিয়ে পালালো অন্যদিকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছলো ঘটনাস্থলে। প্রাথমিকভাবে দেখে পুলিশের মনে হলো এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। সেইভাবেই খবর গেল আয়ুষীর কাছে। কান্নায় ভেঙে পড়ল আয়ুষী। সে সঙ্গে সঙ্গে ফোন করলো নিজের আত্মীয় পরিজনদের, ফোন করলো নিজের মামা রাকেশ কুমার শর্মাকেও। কিন্তু এই ফোনটা পেয়েই রাকেশ কুমার শর্মা সোজা ছুটলেন পুলিশের কাছে। আর তিনি পুলিশকে জানালেন এটা দুর্ঘটনা নয়, খুন। আর এর সঙ্গে হয়তো আয়ুষীও জড়িয়ে রয়েছে। কিন্তু কেন এমনটা করলেন তিনি? আর মামা রাকেশ কিভাবে বা জানলেন তার ভাগ্নির এই মারণ প্ল্যানের বিষয়ে? এবার সেটাই জানব। কিছুক্ষণ আগে বলেছিলাম মনে আছে, আয়ুষীর ভাড়া করা সুপারি কিলার হেমন্ত একটা থার নিয়ে নীরজ দেবীর উপর নজরদারি চালাচ্ছিল। হেমন্তই প্রথমে নিজের হাতে খুন করতে চেয়েছিল নীরজ দেবীকে। তাই জুন মাসের মাঝামাঝি সময়ে সে একবার অ্যাটেম্পটও নেয় নীরজ দেবীকে খুন করার। কিন্তু সে যাত্রায় নীরজ দেবী একটুর জন্য প্রাণে বেঁচে যান। এই ঘটনার বিষয়ে নীরজ দেবী নিজের ভাই রাকেশ কুমার শর্মাকে জানিয়েছিলেন। সেবার নীরজ দেবী ভাইকে বলেছিলেন, গাড়িটা যেভাবে আমার দিকে তেড়ে এসেছিল আমার মনে হয়েছিল কেউ যেন আমাকে মারতে চাইছে। ভাই বোনের সেই কথোপকথনে ভাইয়ের তরফ থেকে একবার আয়ুষীর নামটা উঠলেও নীরজ দেবী সেটাকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। কারণ নিজের গর্ভে ধারণ করা মেয়ে যে মাকে খুন করার চেষ্টা চালাচ্ছে একথা হয়তো কোনো মাই কল্পনা করতে পারবে না। এবার ৩রা জুলাই আয়ুষীর থেকে নিজের বোনের মৃত্যু সংবাদটা পেয়েই রাকেশ কুমার শর্মার মাথায় স্ট্রাইক করে আগের ঘটনাটা। তাই তিনি আর দেরি না করে সোজা পুলিশের কাছে ছোটেন। রাকেশের কথায় নড়ে চড়ে বসে পুলিশ। শুরু হয় নতুন করে তদন্ত। দুর্ঘটনাস্থল এবং আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে প্রশাসন। সেই ফুটেজেই স্পষ্ট ফুটে ওঠে এসইউভির গতিবিধি, নাম্বার প্লেট এবং সন্দেহজনক চলাফেরা। এর পাশাপাশি পুলিশের হাতে উঠে আসে একটা চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ, যে ফুটেজে দেখা যায় খুনের ঠিক 5 দিন আগে অভিযুক্ত আয়ুষী তার সহযোগীদের সঙ্গে নিয়ে নিজের বাড়ির সিঁড়িতে সুতো দিয়ে বাঁধা একটা সিঁদুর লাগানো কালো নারকেল পোড়াচ্ছে। ওই কালো নারকেলের সঙ্গে একটা কালো পুতুলও ছিল, যে একসঙ্গে রেখে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল আয়ুষী। তাহলে কি মায়ের ওপর ব্ল্যাক ম্যাজিকও করেছিল আয়ুষী? এর পরেই পুলিশের তদন্ত আরও জোরালো হয়। ওই গাড়ির মালিকানা, মোবাইল কল রেকর্ড এবং লোকেশন ডেটা যাচাই করে আয়ুষীর সঙ্গে মূল অপরাধীদের সংযোগ বের করে আনে পুলিশ। আয়ুষীকে তো হেফাজতে নেওয়া হয়ই, তারই সঙ্গে পুলিশ পাকড়াও করে হেমন্ত শর্মা সহ 5 জন সুপারি কিলার এবং আয়ুষীর কাকা মোহন স্বরূপকে।
তবে এই ভিডিওটা যখন তৈরি হচ্ছে তখন অবধি কিন্তু আয়ুষীর কাকাতুতো ভাই বলরাম ওরফে রবিকে পুলিশ পাকড়াও করতে পারেনি। এদিকে পুলিশি জেরার মুখে ইতিমধ্যে সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে আয়ুষী এবং পুলিশকে সে নিজের কাকা এবং কাকার ছেলের জড়িত থাকার বিষয়টাও জানিয়েছে। এইবার একটা জিনিস শুধু ভাবুন, আয়ুষীর বিশেষভাবে সক্ষম ওই ভাইটার কি হবে? বাবা আগেই মারা গেছে, যে মা দেখভাল করত সেও মৃত, দিদি জেলে। ওই নিরপরাধ ছেলেটার জীবনটা যা তছনছ হয়ে গেল আয়ুষীর লোভের কারণে। এখন ওই ছেলেটাকে কে সামলাবে? আত্মীয় স্বজনরা কি আর মায়ের মতো করে আগলে রাখবে তাকে? উত্তরটা আমার সত্যিই জানা নেই। সন্তান জন্ম দেওয়ার সময় একজন মাকে যে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, লোকে বলে সেটা নাকি শরীরের অনেকগুলো হাড় একসঙ্গে ভেঙে যাওয়ার যন্ত্রণার সমান। কিন্তু তারপর একদিন সেই মাকেই যদি তার সন্তানের হাতে খুন হতে হয়, তাহলে এর থেকে নির্মম, এর থেকে নৃশংস আর কি বা হতে পারে? নীরজ শর্মা আর কোনোদিনও ফিরে আসবেন না, কিন্তু তার মৃত্যু আরও একবার আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের পৌঁছে যাওয়া মানসিকতাকে সবার সামনে তুলে ধরল। এই প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়েরাই শর্টকাটে সাফল্য পেতে চায়। আয়ুষীও সেটাই চেয়েছিল। নিজের যোগ্যতায় খেটে পাওয়া চাকরির থেকে বেশি তাকে আকৃষ্ট করেছিল বাবার রেখে যাওয়া চাকরি। সে বিনা পরিশ্রমে ভোগ করতে চেয়েছিল বাবার সম্পত্তি। আর এই শর্টকাট খুঁজতে গিয়েই আয়ুষী এমন একটা মারণ সিদ্ধান্ত নিয়ে ফেলল যা নিমেষে ছাড়খাড় করে দিল গোটা শর্মা পরিবারকে। ভারতবর্ষের আইন ব্যবস্থার কাছে একটাই অনুরোধ, আয়ুষীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে যেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে পরের বার কোন আয়ুষী বা আয়ুষীর বয়সী এমন কোনো ছেলেমেয়ের মাথায় এই ভাবনা এলেও তারা সাজার ভয়ে কেঁপে ওঠে এবং নিজেদেরকে শুধরে নেয়। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।